হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর আয়োজিত প্রশ্নচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সেমিস্টার প্রিপারেশনের 2 নম্বর স্কুল আছে সরিষা আরকি মিশন শিক্ষা মন্দির, এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কে 10% ঠকায়। এতে ওই ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ হবে এখানে 10, 20, 21, 11 এইভাবে দেওয়া আছে। তো এখানে ক্রেতাকে 10% আর বিক্রেতাকে 10% ঠকাচ্ছে। তো আমাদের মনে হতে পারে 10, 10, 20% উত্তর হবে, কিন্তু উত্তর কিন্তু আদৌ 20% হবে না। তো হিসাব করলে তো আমি বুঝতে পারবে ব্যাপারটা। এখানে একের এক। তাহলে ওই ব্যবসায়ী কি করছে না, একজন থেকে কিনছে ক্রেতার কাছ থেকে এবং বিক্রেতার কাছে সেটা বিক্রি করছে। তো যেহেতু ওই ব্যবসায়ী ঠকাচ্ছেন, সেহেতু ক্রেতা ওই ব্যবসায়ী যেহেতু ব্যবসায়ী নিজে ঠকাচ্ছেন, সেহেতু ব্যবসায়ীর ক্রয় মূল্য আমরা এখানে 100 টাকা ধরবো। যিনি কাজটি করেন তার ক্ষেত্রে 100 ধরতে হয় এবং মানে যাকে করেন সেটা পরে হিসাব করে বেরোবে। তো এখানে যেহেতু নিজে ঠকাচ্ছেন, তাহলে নিজে যত টাকায় কিনেছেন সেটা 100 টাকা। তাহলে মনে করি কোনো দ্রব্যের বা কোনো দ্রব্য ওই ব্যবসায়ী 100 টাকায় ক্রয় করেন। তাহলে কি হলো, 100 টাকায় ক্রয় করেছেন, কিন্তু যেহেতু 10% ঠকিয়েছেন, তিনি মোট দ্রব্য পেয়েছেন 110 টাকার। যেহেতু 10% ঠকিয়েছেন, সেহেতু তিনি 110 টাকার দ্রব্য 100 টাকায় পেয়েছেন। সুতরাং পরবর্তী হিসাবটা আমাকে করতে হবে এই 110 টাকার উপরে। এখন বলা আছে তিনি ক্রেতাকে 10% ঠকাচ্ছেন, অর্থাৎ ক্রেতার থেকে তিনি 10% লাভ দিচ্ছেন। ক্রেতাকে 10% ঠকালে লাভের পরিমাণ কত হবে, নাকি এই যে 110 টাকা তার 10%। তাহলে এখানে কাটাকুটি করলে 10, 10 কে 100, এখানে 11 সমান 11 টাকা। তো অতএব এখানে প্রশ্ন ছিল কি, যে বিক্রেতার শতকরা লাভ হবে এখানে আছে ওই ব্যবসায়ী শতকরা লাভ। তাহলে শতকরা লাভ হিসাব করি। শতকরা লাভ এদিকে ছিল 10 টাকা, কারণ 100 টাকায় কিনেছেন 110 টাকার দ্রব্য, তাহলে এদিকে 10 টাকা এবং এদিকে আছে 11 টাকা, সমান 21 টাকা। দুদিকে আছে এক্স ও ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী বিন্দুটির তৃতীয় পাদে অবস্থিত। মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 4√2 একক। বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এক্স ওয়াই, তাহলে এখানে এই অঙ্কটাতে দেখো, এখানে বলা আছে তৃতীয় পাদে অবস্থিত, আর স্থানাঙ্ক বিভিন্ন স্থানাঙ্কগুলো দেওয়া আছে, প্রত্যেকটা চেক করে দেখতে হবে কোনটার ক্ষেত্রে এই পুনরুক্তি আসছে, বা উল্টোভাবেও এটা এখানে আসা যায় যে স্থানাঙ্ক বের করা যায়। তো সেই চেষ্টাই করব। এখন
তাহলে কোনটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এখানে অক্ষ টেনেছি, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ আর এটা চতুর্থ পাদ। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখন অঙ্কটা না করেই আমরা বলতে পারবো যে কোনটা হবে, কিন্তু সেক্ষেত্রে আরেকটু সমস্যা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ এখানে এক্স এর মানও মাইনাস হয়, আবার ওয়াই এর মানও মাইনাস হয়। তাহলে তৃতীয় পাদে দুটোই নেগেটিভ মান। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এখানে অপশান দেখো দেওয়া আছে, এই সি আর ডি এর ক্ষেত্রে এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে হয় সি হবে আর তা না হয় ডি হবে। এখন এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা জানতে গেলে আমাদের প্রকৃত ছবিটা আঁকতে হবে। এখানে বলা আছে এক্স ও ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, মূল বিন্দু থেকে দূরত্ব 4√2 একক। তাহলে এখানে আমি ছবিটা আরেকটু আঁকি। তাহলে তৃতীয় পদে অবস্থিত আর এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী বলা আছে, তাহলে আমি ভাবতে পারি যে বিন্দুটা এখানে আছে। তাহলে এর থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব, এর থেকে এক্স অক্ষের দূরত্ব সমান, আর এই যে মূল বিন্দু থেকে দূরত্ব, এটা বলা আছে 4√2। তাহলে এটা যদি 4√2 হয় আর এটা যেহেতু এই দূরত্ব সমান, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের এটা হলো কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 4√2। তাহলে এটা নাম দিয়ে দিই ও পি এ বি, ও এ পি বি, ও এ পি বি এর কর্ণ ওপি সমান a√2। এটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র, যেখানে এ হলো এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এ সমান বলে দিই, এ সমান ওয়ে, এই ওয়েটা হলো এ। এখন এর মান বলা আছে প্রশ্ন 4√2, অতএব a√2 সমান 4√2, দুই দিক দিয়ে দুই দিক √2 কেটে দিলাম, তাহলে বেরোলো এ সমান 4। তাহলে স্থানাঙ্কটা হবে, অতএব বিন্দুটি 4,4, যেহেতু এটা তৃতীয় পদে অবস্থিত, তাহলে -4, অর্থাৎ সি উত্তর। এখানে কিন্তু সি উত্তর। এবার তিন জায়গায় আছে একটি বিন্দুর কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং পরিধিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো এই মূল বিন্দু থেকে বৃত্তপ্রস্থ বিন্দু যেটা আছে, এর দূরত্ব বের করে আমরা ব্যাসার্ধ পাবো, সেই ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমরা ব্যাস পাবো। তো বৃত্তটির ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ ওই 0,0 বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব, তাহলে সেটা আমরা এইভাবে লিখতে পারি। এখানে সূত্রটা হলো √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা একটা সূত্র। এখন যেহেতু 0,0 আছে আর 3,4 আছে, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এখানে বসিয়ে দিই, এখানে x1 - x2 অর্থাৎ 0 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - 4 তার হোল স্কয়ার একক সমান, এখানে -3 তার হোল স্কয়ার প্লাস এটা হলো -4 তার হোল স্কয়ার একক। √3 × 9, 4 × 4 = 16 সমান √25 একক। তাহলে এটা হলো 5 একক, এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাস হবে 5-এর ডবল অর্থাৎ 10। ব্যাস সমান 5 × 2 একক সমান 10 একক। আচ্ছা, 4 দাগে আছে একটি সরোবরে
পদ্ম ফুলের উপরের প্রান্ত জলতল থেকে 2 সেমি উপরে ছিল। বাতাসে চালিত হয়ে ওপর প্রান্তটি পূর্বের স্থান থেকে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল, জলের গভীরতা কত হবে? তাহলে এখানে আগে ছবিটা এঁকে নিই। তো এখানে জলের উপরিতলের ছবি আঁকছি। তাহলে এটা যদি পদ্মের কন্দ হয় তো এই অবস্থায় ছিল, আর পরে এই অবস্থায় চলে এলো। ও এ বি, এটা জলের তল, এটা হলো পি। তাহলে হাওয়া এদিকে চলছে। এখন এই যে দূরত্বটা, এটা বলা আছে 15 সেমি দূরে, তাহলে এটা আছে 15 সেমি, এটা 15 সেন্টিমিটার আছে, আর 2 সেন্টিমিটার উপরে ছিল, অর্থাৎ এখান থেকে এটা হলো 2 সেন্টিমিটার। তাহলে এখানে বুঝে নাও যে এটা ছিল পদ্ম, আর তাহলে এখান থেকে এটা বাতাসে চালিত হয়ে এটা কাত হয়ে এখানে চলে এসেছে। এখন এই উপরে 2 সেন্টিমিটার উপরে ছিল, আর এটা সরে গেল 15 সেন্টিমিটার। তো এখন আমাকে ওপি অর্থাৎ জলের গভীরতা বের করতে হবে। ওপি সমান প্রশ্ন চিহ্ন। তো জলের গভীরতা যদি x সেন্টিমিটার ধরা হয়, তাহলে এটা x সেন্টিমিটার, তাহলে পুরোটা অর্থাৎ ও থেকে এ পর্যন্ত এটা x + 2 সেন্টিমিটার। আর ওএ আর ওবি সমান, তাহলে কি হলো, এখানে ধরি জলের গভীরতা x সেন্টিমিটার, জলের গভীরতা x সেন্টিমিটার। তাহলে অতএব ওএ হবে এই x আর x + 2 সেন্টিমিটার, আর ওবি এটা আবার ওবি এর সাথে সমান। ওএ আর ওবি সমান, কারণ একই এখানে আছে কি একটি পদ্ম ফুলের উপর প্রান্তটি। আচ্ছা, তাহলে এটা হলো কি, এটা সেই পদ্মের যে ফুলের বৃন্ত, সেটা বৃন্ত, আর এটা ফুলের বৃন্ত। তাহলে এটা ওবি হলো, আর এটা 15 সেন্টিমিটার দেওয়া ছিল, আর এটা এক্স। তাহলে ওবি কত পেলাম? ওবি পেলাম x + 2 সেন্টিমিটার। এখন ও বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, যার এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এখন এখানে ওবি যেটা আছে, ওবি এটা হলো ওবি সমান x + 2 সেন্টিমিটার, তাহলে x + 2 হোল স্কোয়ার দিলাম। ওপি যেটা আছে, ওপি এটা x সেন্টিমিটার আছে, আর বিপি এটা 15 সেন্টিমিটার আছে। তাহলে এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে a + b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই। আমরা জানি a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তো এখানে এটাকে ভাবলে আর এটাকে বি ভাবলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার হলো। এবার সমান চিহ্নের ডান দিকে x স্কোয়ার ছিল, দিলাম, আর 15 গুণ করলে 225 হয়। তাহলে x স্কোয়ার হলো প্লাস 2 × 4, 4x হলো প্লাস 2 × 4 সমান x স্কোয়ার প্লাস 2 2 5। তাহলে x স্কোয়ার দুই দিকে কেটে দিতে পারি, কেটে দিলে 4x + 4 সমান 2 2 5। এখান থেকে পাবো 4x সমান 2 2 5 - 4 সমান 2 2 1। তাহলে পেলাম x সমান 2 2 1, তাকে 4 দিয়ে ভাগ, 2 2 1 তাকে 4 দিয়ে ভাগ। এখন 2 2 1কে 4 দিয়ে যদি ভাগ করা হয়, 4 5 20 আসছে, 2 21, আবার 4 5 20, 1
দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 দুগুণ 8, আবার শূন্য পাচ্ছি 5, তাহলে সমান 55.25। তাহলে এখানে প্রশ্ন ছিল এখানে জলের গভীরতা কত, তাহলে জলের গভীরতা, অতএব জলের গভীরতা 55.25 সেন্টিমিটার। দুই দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে। তাহলে এখানে আমি একটি আমের দাম x টাকা, তাহলে 110টি আমের দাম 110x, আর 120টি আমের দাম 120x, এভাবে অঙ্কটা করব। মনে করি একটি আমের দাম, এখানে আমি ক্রয় মূল্য হিসাব করছি, তাহলে একটি আমের দাম মানে ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য সমান x টাকা, অতএব 110টি আমের ক্রয় মূল্য সমান 110x টাকা, 110x টাকা, ও 120টি আমের ক্রয় মূল্য সমান 120x টাকা। 110টি আমের ক্রয় মূল্য 110x টাকা এবং 120টি আমের ক্রয় মূল্য 120x টাকা। তাহলে তিনি বিক্রি করেছেন 110টি আম, অতএব 110টি আমের ক্রয় মূল্য আমরা একটু আগে পেয়েছি 110x টাকা, ও বিক্রয় মূল্য 120x টাকা। কেন কি 120টি আমের ক্রয় মূল্যের সমান দামে বিক্রি করছেন। তাহলে লাভ কত হলো, লাভ এর থেকে এটা বিয়োগ করলে লাভ পাওয়া যাবে, অতএব লাভ সমান বা লাভের পরিমাণ 120x মাইনাস 110x টাকা সমান 10x টাকা। এটা লাভ হলো, তাহলে এখানে ক্রয় মূল্য এটা এবং লাভ হচ্ছে 10x টাকা, তাহলে শতকরা লাভ খুব সহজে পাওয়া যাবে। তাহলে ক্রয় মূল্য এখানে যেটা পেলাম, ক্রয় মূল্য 110x টাকা হলে লাভ হয় লাভ সমান 10x টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হয়, সেটার নাম হলো শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 10x বাই এখানে 110x হবে টাকা, তাহলে 100 টাকা হলে এটা হলো 10x ইন্টু 100, আর তার নিচে হবে 110 টাকা। তো 10 দিয়ে কাটলে এখানে আমি 11 পাচ্ছি, এখানে একটা x আছে, x কেটে দিলাম, তাহলে পেলাম কি 100/11, 100/11%। এখন আমরা 11 দিয়ে 100কে ভাগ করতে পারি, 9 11 99, তাহলে এটা হলো 9.1/11%। দুই দিকে আছে যে ABCD ABDE একটি সমান্তরিক FED এর মধ্যবিন্দু আর বিন্দু ABD ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে AEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ABDE একটি সমান্তরিক। ABD একটি সামান্তরিক ABDE। তাহলে FED বাহুর মধ্যবিন্দু, ED বাহু এর মধ্যবিন্দু F আছে, তারপরে
এ বি ডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এ বি ডি, এই যে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্র আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গ সেমি, এটা 20 দেওয়া আছে 20 বর্গ সেমি। তাহলে এই এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ ই এফ এর এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা খুব সোজা, কারণ কি এটা সামুদ্রিকের কর্ণ, তাহলে সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ এটা যেহেতু কর্ণ তাহলে এটা এই দিকটা 20, তাহলে এই টোটাল এই উপরের দিক টোটালটাই 20, তার মধ্যে আবার এই বাহুর মধ্যবিন্দু এটা আছে, তাহলে ত্রিভুজের এটা মধ্যমা, সুতরাং এই দুই দিকের ক্ষেত্রফল সমান হবে, তাহলে এদিকে 10 আর এদিকে 10, 20-র মধ্যে। তো সেটা লিখতে হবে যে সমান্তরিকের এডি কর্ণ, অতএব যেহেতু কর্ণ তাহলে এ বি ডি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল সমান, তাহলে এর ক্ষেত্রফল কত পেলাম? এর 20 সমান, তাহলে অতএব এর সমান এবং এর মান 20 বর্গ সেমি, তাহলে 20 বর্গ সেমি পেলাম। ত্রিভুজ এডিই এর এই মধ্যমা, কেন এর মধ্যবিন্দু বলা আছে, ত্রিভুজ এডিই এর মধ্যমা এএফ, সুতরাং মধ্যমা কি করে? মধ্যমা ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এই যে এ এফ ই এর ক্ষেত্রফল হবে এই যে টোটাল 20 আছে 20 ধাপ, সুতরাং ত্রিভুজ এ, এখানে আছে এ ইএফ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ত্রিভুজ এ ডিই। এডি আমরা জানি 20 বর্গ সেমি, তাহলে এখানে হাফ ইন্টু 20 বর্গ সেমি দিলাম, তাহলে 20 হাফ 10 বর্গ সেমি, এটা হবে 10 বর্গ সেমি। 3 দাগে আছে যে 7,-1 ও 9,3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। যদি ত্রিভুজটির শীর্ষবিন্দুর ভুজ 4 হয় তবে ত্রিভুজটির শীর্ষবিন্দুটি নির্ণয় করো। তাহলে এখানে দুটো বিন্দু দেওয়া আছে, আর এই বিন্দু দুটো যোগ করলে আমরা সমবাহু ত্রিভুজের ভূমি পাচ্ছি। তার মানে কি হলো? তার মানে এর যে শীর্ষবিন্দুটা আছে ত্রিভুজের, তার থেকে এর এবং এর সমান দূরত্ব। ছবিটা আঁকলে আরো পরিষ্কার হবে। দেখো, মনে করলাম এটা সেই ভূমি, এর এই প্রান্ত আছে 7,-1 আর এই প্রান্ত আছে 9,3। তো এটা সেই এর শীর্ষবিন্দু এ মনে করলাম, এটা বি, এটা সি, তাহলে এই শীর্ষবিন্দু যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুই সরলরেখা সমান দৈর্ঘ্যের, কারণ কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে মনে করি ত্রিভুজটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা স্থানাঙ্ক সম্বন্ধে বলি, তাহলে এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তাই দূরত্ব, এই সত্যকে ব্যবহার করব আমরা, যে এখানে স্থানাঙ্ক ধরছি, সেই স্থানাঙ্ক এখানে এক্স একটা ধরবো সেই এক্স এর মান বের করার জন্য, বা এ ধরবো এর মান বের করার জন্য এই সম্পর্কটা ব্যবহার করব। তো এখানে বলা আছে যে ভুজ 4, তাহলে ভুজ আর কোটি হয়, এটা ভুজ এটা কোটি, এটা ভুজ এটা কোটি, এখানে ভুজ দেওয়া আছে 4, কোটি দেওয়া নেই, তাহলে কোটি এ ধরলাম। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4,a। এখন এর থেকে এর দূরত্ব বের করব,
এ দিয়ে বেরোবে, এর থেকে এর দূরত্ব বের করবো, এ দিয়ে বেরোবে, এই দুটো দূরত্ব সমান লিখবো, সেখান থেকে সমাধান করে এর মান পেয়ে যাব। তাহলে এ বি সমান এখানে এসি। তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার যে সূত্র, রুট x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা y1 মাইনাস y2 মানে এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস 1 তার হোল স্কোয়ার সমান এসি x1 মাইনাস x2, তাহলে এখানে 4 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এ মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে 4 থেকে 7 বিয়োগ করলে মাইনাস 3 হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে ভেঙে দিতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। ডান দিকের পার্টটা 4 মাইনাস 9 আছে, তাহলে 4 মাইনাস 9, 4 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 5 হয়, তাহলে মাইনাস 5 তার হোল স্কোয়ার, আর এখানে আছে প্লাস দিয়ে এ মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ভাবছি আর মাইনাস 3কে বি ভাবছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার তাহলে 3 3কে 9 মাইনাস মাইনাসে প্লাস 9 প্লাস এ স্কোয়ার প্লাস 2 1কে 2 এ প্লাস 1 1কে 1 সমান মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25 প্লাস 25 প্লাস এ স্কোয়ার মাইনাস 3 2 6 প্লাস 3 3কে 9। তাহলে পেলাম এখানে এ স্কোয়ারটাকে প্রথমে লিখি, 2a লিখলাম, তারপরে প্লাস 9 প্লাস 1 হয়ে গেল প্লাস 10, ডান দিকটা তাই এ স্কোয়ার, ও এখানে একটা 3 2 6 এ ছিল, আমি এটা লিখতে ভুলে গেছি, এ লিখে দিলাম। তাহলে মাইনাস 6 এ স্কোয়ার লিখলে মাইনাস 6a 25 প্লাস 9, তাহলে হয়ে গেল প্লাস 34। উভয় দিক দিয়ে উভয় পক্ষকে বর্গ করব, তাহলে রুট চিহ্ন উঠে যাবে, তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 10 সমান এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 34। এ স্কোয়ার কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2a আর এখানে আছে মাইনাস 6a, সবগুলোকে বাদিকে আনলে 2a প্লাস 6a হলো সমান ডান দিকে 34 আর বাদিকে 10, তাহলে 34 মাইনাস 10, 34 মাইনাস 10, তাহলে পেলাম 2a এবং 6a হয়ে গেল 8a, 34 থেকে 10 বিয়োগ করলে হলো 24, তাহলে এ সমান 24, তার নিচে 8 হবে, অর্থাৎ 8 দিয়ে ভাগ করলে 3 8 24 3, তাহলে স্থানাঙ্ক হলো, এখানে জায়গা নেই লেখার, আমি শর্টে লিখছি, স্থানাঙ্ক হলো 4,3, 4,3 হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো 4 দাগে আছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। বর্গক্ষেত্র আছে, তার মধ্যে একটা বৃত্ত আছে এবং বাইরে একটা বৃত্ত আছে, এই দুই বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তো কোনটা ভিতরে আছে, প্রথম আছে এখানে অন্তর্বৃত্ত, পরে আছে পরিবৃত্ত। তাহলে প্রথম কাজ হবে বর্গক্ষেত্রটা এঁকে নেওয়া, এটা মোটামুটি একটা বর্গক্ষেত্র এঁকেছি 2/4। তাহলে এর অন্তর্বৃত্ত আঁকতে গেলে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু আগে নিয়ে ঠিক সেই আন্দাজ করে যেন মধ্যবিন্দুকে টাচ করে, সেইভাবে এর ভিতরে অন্তর্বৃত্তটা আঁকতে হবে। এটা অন্তর্বৃত্ত এঁকে দিলাম। পরিবৃত্ত প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে, এটা হলো বর্গক্ষেত্রের বা এই অন্তর্বৃত্তর কেন্দ্র, পরিবৃত্তর কেন্দ্র। তাহলে তাই যদি হয়, বর্গক্ষেত্রটা এ বি সি দিলাম, তাহলে এবি বাহু যত দৈর্ঘ্য এটা তত দৈর্ঘ্যের, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্বৃত্তের ব্যাস সমান, সেটা আগে লিখে নিই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক,
অতএব অন্তবৃত্তের ব্যাস সমান এ একক ও ব্যাসার্ধ সমান a/2 একক। তাহলে ব্যাসার্ধ হলো a/2 একক, অর্থাৎ এখান থেকে অন্তবৃত্তের ব্যাসার্ধ পেলাম। এবার যদি পরিবৃত্তের ব্যাসার্ধ পেতে চাই তাহলে কি করতে হবে? পরিবৃত্তের ব্যাস যেটা পাচ্ছি আমরা, ব্যাস পাচ্ছি এই বর্গক্ষেত্রের কর্ণ পরিবৃত্তের ব্যাসের সমান। তাহলে আমাকে আগে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে যেটা হবে a√2, বাহু √2 বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, বাহু √2 একক। তাহলে ব্যাসার্ধ হলো, অতএব পরিব্যাসার্ধ সমান a√2, তাকে 2 দিয়ে ভাগ একক, তাহলে a/2 হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ a/2 আর পরিবৃত্তের ব্যাসার্ধ a√2/2। তাহলে এদের অনুপাত হলো a/2 a√2/2। তাহলে যেহেতু নিচে 2 আছে তো a/2 × 2, 2 দিয়ে গুণ করলাম, আর a√2/2 × 2। তাহলে 2 2 কেটে যাচ্ছে, এখানে 2 2 কেটে যাচ্ছে। তাহলে a/2 এখানে a√2, তাহলে a দিয়ে ভাগ করলে 1:√2। এটা উত্তর আসছে। এবার 5 দাগ, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীদৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? তাহলে এটা আমরা সংখ্যা দিয়ে লিখতে পারি, কিন্তু এটা বুঝতে গেলে আমাকে এইভাবে রেখা দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে আমি ধরে নিই যে মধ্যবিন্দু এখানে দেওয়া আছে, কত? এখানে একটি মধ্যবিন্দু 42 দেওয়া আছে, এটা 42। আর শ্রেণীদৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে 10। তার মানে কি? তার মানে এদিকে 5 রয়েছে আর এদিকে 5 আছে, অর্থাৎ 42 থেকে এই 5 বিয়োগ করলে নিম্ন সীমা পাবো, 42-এর সাথে 5 যোগ করলে উচ্চ সীমা পাবো। তো তাহলে কি করলাম? 42-এর সাথে 10 যে ছিল শ্রেণীদৈর্ঘ্য তার হাফ করে বিয়োগ করলে নিম্ন সীমানা পাবো। 42 থেকে বিয়োগ করতে হবে, আর এটা 42 থেকে 42-এর সাথে যোগ করতে হবে। তাহলে নিম্ন সীমা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণীদৈর্ঘ্য/2 সমান মধ্যবিন্দু আছে 42, শ্রেণীদৈর্ঘ্য আছে 10, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে পেলাম 42 - 5, তাহলে এটা পেলাম 37। ও উচ্চ সীমা, আমি সূত্রটা পুনরায় লিখছি না, সেখানে হবে মধ্যবিন্দু প্লাস শ্রেণীদৈর্ঘ্য/2। তাহলে মধ্যবিন্দু হলো 42, এখানে যোগ করতে হবে প্লাস শ্রেণীদৈর্ঘ্য/2। তাহলে পেলাম 42 + 5 সমান, এটা হলো 47। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।